স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। প্রতিবাদের নামে হামলা লুটপাট চালালে আন্তর্জাতিক অঙ্গনে দেশ ও জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। মানবিক ঐক্যের মাধ্যমেই পাশবিকতাকে প্রতিরোধের আহ্বান জানান তিনি। পাশবিকতাকে মোকাবেলা করতে হবে মানবতা দিয়ে এবং মানবিক ঐক্যের মাধ্যমে। সব মানবিক মানুষের বিবেকের দায়িত্ব প্রতিবাদ করা, কিন্তু সেই প্রতিবাদটা একটা লক্ষ্যাভিসারী হতে হবে। প্রতিবাদের নামে যে কোনো উশৃঙ্খলতার আমরা নিন্দা করি, সেটা আরও ক্ষতি করবে। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবার এক কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছে বিশ্ব। যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলছে এই বিক্ষোভ। এ সময় গাজাকে অবিলম্বে মুক্ত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি উঠে আসে আন্দোলনকারীদের কণ্ঠ থেকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সড়কে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে জোড়ায় জোড়ায় ছোট ছোট পায়ের মাপের হাজারো জুতা। তুলে ধরা হচ্ছে গাজার নির্মম হত্যার শিকার ফিলিস্তিনি শিশুদের সংখ্যা। মুক্ত হোক ফিলিস্তিন, এই বাক্যে প্রতিবাদী কণ্ঠস্বরগুলো জানাচ্ছে গাজায় যুদ্ধ বন্ধের ডাক। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নিন্দা জানানো হচ্ছে ইসরায়েলকে সমর্থন দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন নেতাকে। যুদ্ধ এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে। এমনকি আমরা যারা গাজার পাশে দাঁড়িয়েছিলাম তাদেরকে বিনা কারণে শাস্তি দেয়া হচ্ছে। ইসরায়েলের হামলার প্রতিবাদে কানাডার মন্ট্রিল শহরে মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভ করেছেন বহু মানুষ। বজ্রকণ্ঠে সংহতি জানানো হচ্ছে নিপীড়িত মানুষের প্রতি। এদিন ব্যাপক বিক্ষোভ করেছে মধ্যপ্রাচ্যের দেশ মরক্কো। সড়কে সড়কে ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলের বর্বরতা অবিলম্বে বন্ধ করতে ডাক দিয়েছেন লিবিয়ার সাধারণ মানুষ। রাজধানী ট্রিপলির রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভ করেন তারা। এমন নির্মম হত্যাযজ্ঞ বিশ্ব আগে কখনো দেখেনি। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করা হোক। বিশ্ব নেতাদের উচিত গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ প্রবেশের বাধা তুলে দেওয়ার জন্য নেতানিয়াহু সরকারকে চাপ দেয়া। এদিকে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। যুদ্ধ বন্ধে আল্লাহু আকবার ধ্বনিতে হুঙ্কার দেয়া হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বান জানানো হয়। ডক্টর ইউনূসের এই আহ্বান এবং নানা পদক্ষেপে নতুন এই শুল্ক জটিলতা থেকে মুক্তি পাওয়ার আশা করছে বাংলাদেশ। বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের আমদানি পণ্যে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাদ যায়নি বাংলাদেশও। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে আগের 15% শুল্কের জায়গায় এখন গুনতে হবে 37%। এরপরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি নিয়ে শঙ্কার কথা বলছে ব্যবসায়ী সহ বিভিন্ন মহল। এই সমস্যার সমাধানে শুরু থেকেই ঢাকা ওয়াশিংটন আলোচনার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন আরোপিত শুল্কনীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে আগামী 3 মাসের জন্য 37% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতেরও আহ্বান জানানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে আগে থেকেই বাংলাদেশের নানা উদ্যোগ নেয়ার কথাও জানানো হয়। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিতে সমর্থনের কথা জানিয়ে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে উল্লেখ করা হয় চিঠিতে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই যুক্তরাষ্ট্রের পণ্যে সবচেয়ে কম শুল্ক আরোপ করেছে বলেও জানানো হয়। চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি সহ নানাভাবে বাণিজ্য ঘাটতি কমানোর কথা বলা হয়েছে। ট্রাম্পের প্রতি ডক্টর ইউনূসের আহ্বানের পাশাপাশি নানা পদক্ষেপে নতুন শুল্কনীতি সহজভাবে সমাধানের আশা করছে বাংলাদেশ। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি। আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের যে এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে, আরও বৃদ্ধি পাবে, কমবে না। আমার মনে হয় যে এটা শর্ট টাইম, এগুলো প্যানিক হওয়ার কিছু নাই।
চিঠিতে বেশ কিছু মার্কিন পণ্যের ওপর 50% শুল্ক কমানোর আশ্বাস দেয়া হয়েছে। স্টারলিংকের কার্যক্রম শুরুসহ নানা পদক্ষেপে সামনে বাংলাদেশে বিপুল মার্কিন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে বলেও চিঠিতে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একই বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে আরও একটি চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ট্রাম্পের শুল্ক আরোপে সরকার চিন্তার কিছু না দেখলেও ব্যবসায়ীরা বলছেন উল্টো কথা। তারা বলছেন শুল্ক কমিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ করা রাতারাতি সম্ভব নয়। অবশ্য প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকায় ব্যবসায়ীরা আশার আলো দেখছেন। শুল্ক কমানো নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে চিঠি চালাচালি না করে সরাসরি যোগাযোগ চান ব্যবসায়ীরা। প্যারিস ভিত্তিক ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের বাংলাদেশ শাখা সোমবার প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায়, যেখানে সংগঠনটির নেতারা জানান তৈরি পোশাক খাতে ট্রাম্পের দেশে আগামী 3 থেকে 4 মাসে যেসব ক্রয়াদেশ আছে তাতে শুল্ক আরোপের কারণে $350 থেকে $400 মিলিয়ন খসবে বাংলাদেশি উদ্যোক্তাদের পকেট থেকে। $2 বিলিয়ন অর্ডার এই মুহূর্তে বাংলাদেশে, আমেরিকান অর্ডার এখন এটা প্রসেসে আছে। এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কারণে এই $2 বিলিয়ন উপরে যে 37% এক্সট্রা ডিউটি দিতে হবে, যেটা $750 মিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে এই $750 মিলিয়ন কে দিবে? এইটা মানে সাপ্লায়ারকে কোনো না কোনো পার্সেন্টেজে শেয়ার করতেই হবে। ট্রাম্পের শুল্ক ইস্যুতে ব্যবসায়ীরা চিন্তিত এবং সেখানে চিন্তার কারণ রয়েছে। তবে ভিয়েতনামের মতো শূন্য শুল্কে বাংলাদেশকে যাওয়ার পরামর্শ দিয়ে তারা বলছেন তারপরও দেশটির সাথে বাণিজ্য ঘাটতি রাতারাতি পূরণ সম্ভব নয়। সামনের দিকে যেটা আছে এটা চিন্তার বিষয়, এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কিন্তু সরকার চিন্তিত না বলছে যে আমি মনে করি যেখানে যে দৃষ্টিভঙ্গি থেকে বলেছে যে এটা তো শুধু আমাদের উপরে না, এটা তো মানে আরও সবাই সারা বিশ্বের বিভিন্ন দেশের উপরে একই জিনিস আসছে। অতএব যদি কিছু সমাধান করতে হয় তাহলে আমরা একসাথেই করব। আমাদেরকে চিন্তা মানে না করে কোনো উপায় নেই, বিকজ আমাদের প্রত্যেকের ইনভেস্টমেন্ট ইজ সো হিউজ। তবে ব্যবসায়ীরা বলছেন মার্কিন ভোক্তারা অনেক বেশি শক্তিশালী ও সংগঠিত, ফলে বাড়তি শুল্ক আরোপের কারণে যে পরিস্থিতি তৈরি হবে তাতে ট্রাম্প প্রশাসন বেকায়দায় পড়বেন। আমেরিকান কনজিউমার অ্যাসোসিয়েশন, ওদের যে ফোরাম ভেরি স্ট্রং, নট লাইক বাংলাদেশ। ব্যবসায়ীরা শুল্ক আরোপের বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সাথে সার্বক্ষণিক কাজ করতে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনী ব্যয় ন্যূনতম রাখা সহ সব প্রার্থী যেন সমানভাবে প্রচার চালাতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান এর ফলে প্রতীক বরাদ্দের আগেই অনলাইনে প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা, আর নির্বাচনী প্রচারণায় কাগজের পোস্টার ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে ব্যবহার করতে হবে কাপড়ের ব্যানার। মাটি বা গাছে বিলবোর্ড স্থাপন করা যাবে না। এছাড়া নির্বাচনে মাইকের প্রচারণা কমছে 2 ঘন্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এই বিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশে বিনিয়োগে আসার আলো দেখছেন বিদেশিরা। বিনিয়োগ সম্মেলনে এসে কর্মপরিবেশ দেখে রীতিমতো আগ্রহ প্রকাশ করেছেন তারা। দক্ষিণ কোরিয়া, চীন সহ 40 দেশের 60 জন বিনিয়োগকারী ঘুরে দেখেন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। জুলাই বিপ্লবের পর বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগ কতটা সম্ভাবনাময় তার সন্ধান করতে চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীদের এই সফর। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ কোরিয়া, চীন সহ 40 দেশের 60 জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারাই কোরিয়ান ইপিজেড। এ সময় কারখানাগুলোর কর্মপরিবেশ, কর্মপদ্ধতি সহ বিনিয়োগ চিত্র তুলে ধরেন দেশি বিনিয়োগকারীরা, উদ্বুদ্ধ করেন বিনিয়োগে। তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কী অবস্থায় আছে সেটার সরজমিনে তাদেরকে দেখানো, এবং তারা দেখার পরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে বাংলাদেশে বিনিয়োগের সত্যিকার অবস্থা কী এবং কীভাবে এখানে বিনিয়োগ আরও বৃদ্ধি করা যায়। কারখানা স্থাপন সহ বিনিয়োগের সার্বিক চিত্র দেখে আশাবাদী বিদেশি বিনিয়োগকারীরা। তবে এসবের মাঝেও বিনিয়োগ করা নিয়ে নানা সীমাবদ্ধতা নিরসনে সরকারের সদিচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। খাদ্য উৎপাদনে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা এখানে বিনিয়োগ করে লাভবান হব আশা করছি।
বিনিয়োগের জন্য অনুকূল জায়গা হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরায় লক্ষ্য বলছেন আয়োজকরা। কিভাবে কোরিয়ান ইপিজেডকে আরও এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়, কিংবা আরও বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, এই লক্ষ্যকে টার্গেট করে এবং এই সামিটকে আমরা কোরিয়ান ইপিজেডকে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি। আমাদের এখানে মোট 40টা দেশের বিনিয়োগকারীরা এই বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে আসছেন। 40টা দেশের 700-র মতো বিনিয়োগকারী তারা আসার আগ্রহ ব্যক্ত করেছেন এবং অনেকে এর মধ্যে এসে গেছেন, আরও অনেকে আসছেন। কোরিয়ান ইপিজেড ছাড়াও প্রতিনিধি দল মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলও ঘুরে দেখেন। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শন করানোর মধ্য দিয়ে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হলো। চট্টগ্রামের আনোয়ারার কেপিজেড থেকে মুজিবুল হক, ডিবিসি নিউজ। আগামী মে মাসের মধ্যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে জুলাইয়ে প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন, এমনটা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার বিকেলে সংসদ ভবনের এলডি হলে এবি পার্টির 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ জানান, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। আমাদের আন্তরিক প্রচেষ্টা হচ্ছে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা, যাতে করে আমরা এই সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নের দিকে মনোনিবেশ করতে পারি। আজকের আলোচনাকে আমি সূত্রপাত বলে মনে করি, যে আমাদের আলোচনার সূত্রপাত হবে এবং আশা করি আমরা অব্যাহতভাবে এই আলোচনার মধ্য দিয়ে একটা ঐকমত্যে পৌঁছতে পারব। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 108টিতে একমত, 32টিতে দ্বিমত ও 26টিতে আংশিক একমত প্রকাশ করেছে তার দল। সেই 32টা এবং 26টা বিষয় নিয়ে আমাদের সাথে আলাদা আলাদা করে আলোচনা হয়েছে। এছাড়া সরকারের মেয়াদ 5 বছর করার সুপারিশের পাশাপাশি যাতে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারে সেই প্রস্তাবও দিয়েছেন। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, সেই জায়গায় আমাদের যে কনসার্নটা ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নেই। কিছু কিছু বিষয়ে আমাদের মতামত তারা গ্রহণ করেছেন, কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তির জায়গাটাকেও তারা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তরুণদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে 10% কোটা থাকার প্রস্তাবনাকে সাধুবাদ জানায় এবি পার্টি। জাতীয় সংসদে তরুণদের প্রতিনিধিত্বের প্রয়োজন রয়েছে বলেও মনে করে দলটি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। মিয়ানমারের আরাকানের জমিন রোহিঙ্গাদের, এই জমিন রোহিঙ্গারাই পাবে। আদালতে হাজিরা দিতে গিয়ে মন্তব্য করেছেন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার ঝুনুনি। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2 মামলায় ঝুনুনিকে প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে এবং পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় আরও 5 আসামিকে কারাগারে পাঠানো হয়। গেল 17 মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় এবছর পহেলা বৈশাখে সবাইকে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত ইলিশ সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেন উপদেষ্টা। বলেন, নিষিদ্ধ সময় কোনো প্রকার জাটকা বা ইলিশ ধরা যাবে না। কেউ সরকারি বিধিমালা ভঙ্গ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে নৌবাহিনী ও কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বলেন, এবছর সৌদি আরবে 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাটকা সংরক্ষণটা একেবারে বলছি তো নভেম্বর থেকে শুরু হয়েছে, এটা জুন পর্যন্ত চলবে। পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। কিন্তু এই যে এপ্রিল মাসের 14 তারিখে যে পান্তার সাথে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় অনুরোধ করব, কারণ এটা জাটকা, এটা ইলিশ নয়।
কর্মকর্তা কর্মচারীদের সততা ও দক্ষতার সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংক পিএলসির এমডি মোহাম্মদ ওমর ফারুক খান। ব্যাংকের প্রধান কার্যালয়, নির্বাহী, জোন ও শাখা প্রধানদের মতবিনিময় সভায় ব্যাংকের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসাইন ও জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট AKM মাহবুব মোর্শেদ সহ 16টি জোনের প্রধান, 400 শাখার ব্যবস্থাপক ও 265টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন। স্মৃতির বাঁধনে অবিরত 25 এই স্লোগানে অনুষ্ঠিত হল নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের রজত জয়ন্তী উৎসব। আইডিয়াল স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছিল আয়োজন। এর টাইটেল স্পন্সর ছিল জুলফিকার স্টিল রিং রোলিং মিলস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুলফিকার স্টিল রিল রোলিং মিলসের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রশিদ জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলফিকার স্টিল রোলিং মিলস এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাসুদ আহমেদ রতন সহ অন্যান্যরা। এ সময় স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী ঢালি মোহাম্মদ সাকিব ওসমানকে সম্মাননা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র শেষে সঙ্গীত পরিবেশন করেন শিরোনামহীন ব্র্যান্ড।